সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি হোসনা বেগম, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষিকা। আজকে আমরা ক্লাস নিব নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের দশম অধ্যায় সমন্বয়। চলো আমরা ক্লাসটা শুরু করি। দশম অধ্যায় দেখো, সমন্বয় নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটা হলো ইঁদুরের মস্তিষ্কের নিউরনের সেল। অর্থাৎ ইঁদুর তো তোমরা সবাই চেনো, এটা একটা প্রাণী। ওর মস্তিষ্কের যে সেলগুলো সেগুলো এখানে একটা দেখানো হয়েছে। দেখো, প্রত্যেকটার সঙ্গে কিন্তু প্রত্যেকের একটা সংযোগ আছে, ঠিক আছে। এখন এই সমন্বয়টা হলো যে এটা হলো এক ধরনের শারীরবৃত্তীয় প্রক্রিয়া। প্রাণীর মতো উদ্ভিদেরও কিন্তু এরকম সমন্বয় হয়ে থাকে। তোমরা জানো যে আমরা ক্লাস 8-এ পড়েছিলাম যে উদ্ভিদ কিন্তু যে সাড়া দেয়, তা মানে সে যে অনুভব করতে পারে যে তাকে কোন দিকে যেতে হবে, এটা যেমন উদ্ভিদের মধ্যে থাকে তেমনি কিন্তু প্রাণীদের মধ্যে থাকে। উদ্ভিদের মধ্যে তোমরা তখন দেখেছিলে যে উদ্ভিদের প্রধান অংশ দুইটা ছিল, একটা হলো কাণ্ড, একটা ছিল মূল। কাণ্ডটা গিয়েছিল সবসময় আলোর দিকে, আর মূলটা নিজেকে ধাবিত করেছিল অন্ধকারের দিকে। এবং তারা কিন্তু পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছিল, এবং তারা পরিবেশের উপাদানের সঙ্গে যে নিজেকে যে মানে সাড়াদান করা, এটা কিন্তু সমন্বয়েরই একটা অংশ। আচ্ছা, প্রাণীর মতো উদ্ভিদের প্রতিটি কোষও বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যক্রম একযোগে এবং প্রতিনিয়ত চলতে থাকে। এই কাজগুলো একটি নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সংগঠিত হয়। এ কারণে উদ্ভিদ জীবনে বিভিন্ন শারীরবৃত্তীয় কর্মকাণ্ডের সমন্বয় অপরিহার্য। এ সমন্বয় না থাকলে উদ্ভিদ জীবনে বিভিন্ন রকমের অস্বাভাবিকতা দেখা দিত। একটি উদ্ভিদের জীবনকালের সময়ের সাথে সামঞ্জস্য রেখে জীবনচক্রের পর্যায়গুলোকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। তোমরা জানো যে একটি বড় যে গাছ আমরা দেখতে পাই, সেই গাছটা কিন্তু হঠাৎ করে এত বড় হয় না। অনেকগুলো ধাপ অতিক্রম করার পরে তারপরে সে একটা বড় বৃক্ষে পরিণত হয়। সেই ধাপগুলোর মধ্যে থাকে হলো অঙ্কুরোদ্গম, বৃদ্ধি এবং বিকাশ, পুষ্পায়ন, ফল সৃষ্টি, পূর্ণতা, সুপ্তাবস্থা। এগুলো প্রাণীদের মধ্যেও কিন্তু একই রকমই দেখা যায় যে প্রাণীরা কি হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে একটা ছোট বাচ্চা হয়, তারপরে সে আস্তে আস্তে বড় হয় এবং একটা সময় সে কিন্তু মারা যায়। তো এসব কাজে আবহাওয়া এবং জলবায়ুজনিত প্রভাবগুলোর গুরুত্ব লক্ষ্য করার মতো। এখন দেখো, উদ্ভিদের দেহে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে ফাইটোহরমোন। যে জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদ দেহে উৎপন্ন হয়ে উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি ইত্যাদি কাজে নিয়ন্ত্রণ করে তাকে হরমোন বা প্রাণরস বলা হয়। উদ্ভিদ হরমোনকে বলা হচ্ছে ফাইটোহরমোন। কেউ কেউ ফাইটোহরমোনকে উদ্ভিদের বৃদ্ধিকারক হরমোনও বলে থাকে। অর্থাৎ এই হরমোনটা উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে থাকে। যে হরমোন উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে থাকে সেগুলোকে বলা হচ্ছে ফাইটোহরমোন। কেউ কেউ ফাইটোহরমোনকে বৃদ্ধিকারক বস্তু বলে আখ্যায়িত করেন। অধিকাংশ বিজ্ঞানীদের মতে যে রাসায়নিক বস্তুটি কোষে উৎপন্ন হয় বা উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানের কোষে বা কোষপুঞ্জের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, সেটাই হচ্ছে হরমোন। উদ্ভিদের প্রতিটি কোষেই হরমোন উৎপন্ন করতে পারে। এরা কোনো পুষ্টিদ্রব্য নয়, তবে ক্ষুদ্র মাত্রায় উৎপন্ন হয়ে উদ্ভিদের বিভিন্ন জৈবিক কাজকে নিয়ন্ত্রণ করে, যেমন অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন, তারপরে অ্যাবসিসিক অ্যাসিড, ইথিলিন ইত্যাদি। এবার আমরা ধীরে ধীরে এই হরমোনগুলো সম্পর্কে জানব। প্রথমে দেখো অক্সিন। অক্সিন হলো একটা হরমোন। চার্লস ডারউইন এই হরমোনটি প্রথম আবিষ্কার করেন, যাকে কোল এবং হ্যাগেন স্লিট পরবর্তীতে অক্সিন নামে অভিহিত করেছেন। চার্লস ডারউইন উদ্ভিদের ভ্রূণমুকুলাবরণীর উপর আলোর প্রভাব লক্ষ্য করেছিলেন। যখন আলো বাঁকাভাবে একদিকে লাগে তখন ভ্রূণমুকুলাবরণীর আলোর উৎসের দিকে বেঁকে যায়, অথচ অন্ধকারে এটি খাড়াভাবে বৃদ্ধি পায়। বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হন যে ভ্রূণমুকুলাবরণীর অগ্রভাগে অবস্থিত এক ধরনের রাসায়নিক পদার্থই এর জন্য দায়ী। ওই পদার্থটি অক্সিন নামক হরমোন। অক্সিন প্রয়োগ করা হলে শাখা কলমে মূল গজায় এবং অকালে ফলের ঝরে পড়া বন্ধ হয়ে যায়। উদ্ভিদ কোষে অক্সিনের পরিবহন নিম্নমুখীভাবে হয়। অক্সিনের প্রভাবে অভিস্রবণ এবং শ্বসন ক্রিয়ার হার বেড়ে যায়। বীজহীন ফল উৎপাদনেও এর ব্যবহার রয়েছে। জিবেরেলিন ধানের
বাকানি রোগের জীবাণু এক ধরনের ছত্রাক যা ধান গাছের অতিবৃদ্ধি ঘটায়। এই ছত্রাক থেকে এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ নিষ্কাশিত হয়, যার প্রভাবে এরকম অতিবৃদ্ধি হয়ে থাকে। এই পদার্থটিকে বলা হচ্ছে জিবেরেলিন। অধিকাংশ জিবেরেলিন উদ্ভিদের পাকা বীজে থাকে, তবে চারাগাছ, বীজপত্র এবং পত্রের বর্ধিষ্ণু অঞ্চলেও এদেরকে দেখা যায়। এর প্রভাবে উদ্ভিদের পর্বমধ্যগুলোর দৈর্ঘ্য বেড়ে যায়, যার কারণে উদ্ভিদ কাণ্ডের অতিবৃদ্ধি ঘটে। এর জন্য খাটো উদ্ভিদে এই হরমোন প্রয়োগ করলে উদ্ভিদটি অন্যান্য সাধারণ উদ্ভিদ থেকে অধিক লম্বা হয়ে যায়। ফুল ফোটাতে, বীজের সুপ্তাবস্থার দৈর্ঘ্য কমাতে এবং অঙ্কুরোদ্গমে এর কার্যকারিতা রয়েছে। সাইটোকাইনিন, এটা ফাইটোহরমোন বা উদ্ভিদ হরমোনটি ফল, শস্য এবং ডাবের পানিতে পাওয়া যায়। কোনো কোনো উদ্ভিদের মূলেও এদেরকে পাওয়া যায়। সাধারণভাবে এটি বিভিন্ন ঘনত্বের অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কোষ বিভাজনকে উদ্দীপিত করে। আর এছাড়া কোষ বৃদ্ধি, অঙ্গের বিকাশ সাধন, বীজ এবং অঙ্গের সুপ্তাবস্থা ভঙ্গকরণে ও বার্ধক্য বিলম্বিতকরণে এই হরমোন ভূমিকা পালন করে থাকে। কোষ বিভাজনের সময় সাইটোকাইনিন হরমোনের প্রভাবে কোষের সাইটোকাইনোসিসে ঘটে থাকে। ইথিলিন, এই হরমোনটি একটি গ্যাসীয় পদার্থ। এটি ফল পাকাতে সাহায্য করে। এই হরমোন ফল, ফুল, বীজ, পাতা এবং মূলেও দেখা যায়। ইথিলিন বীজ এবং মুকুলের সুপ্তাবস্থাকে ভঙ্গ করে চারাগাছের কাণ্ডের বৃদ্ধি ঘটিয়ে চারাগাছকে লম্বা হতে সাহায্য করে। ফুল এবং ফল সৃষ্টির সূচনা করে। ইথিলিন পাতা, ফুল এবং ফলের ঝরে পড়াকে ত্বরান্বিত করে। কৃত্রিম উপায়ে ফল পাকাতেও এর ব্যবহার রয়েছে। হরমোনের ব্যবহার, অক্সিন এবং অন্যান্য কৃত্রিম হরমোন শাখা কলমে মূল উৎপাদনে সাহায্য করে। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড নামক এক ধরনের অক্সিনের প্রভাবে ক্যাম্বিয়ামের কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে ক্যালাস নামক এক ধরনের অনিয়ন্ত্রিত কোষগুচ্ছের সৃষ্টি হয় এবং ক্ষতস্থান পূরণ হয়। অক্সিন প্রয়োগ করে ফলের মোচন বিলম্বিত করা যায়। বীজহীন ফল উৎপাদনে অক্সিন এবং জিবেরেলিনের ব্যবহারও রয়েছে। এবার আমরা পড়ব হলো চলন। উদ্ভিদের যে চলন সেটা সম্পর্কে জানব। উদ্ভিদ অন্যান্য জীবের মতো অনুভূতি ক্ষমতা সম্পূর্ণ। এর জন্য অভ্যন্তরীণ বা বহি উদ্দীপক উদ্ভিদদেহে যে উদ্দীপনা সৃষ্টি করে, তার ফলে উদ্ভিদের চলন ঘটে। কতগুলো চলন উদ্ভিদদেহে বৃদ্ধিজনিত, আবার কিছু চলন অভ্যন্তরীণ এবং পারিপার্শ্বিক উদ্দীপকের প্রভাবে হয়ে থাকে। চলন যেভাবে হোক না কেন, তা অবশ্যই কোনো না কোনো প্রভাবকের কারণে ঘটে থাকে। উদ্ভিদ চলনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় সামগ্রিক চলন, আর একটাকে বলা হয় বক্র চলন। উদ্ভিদদেহের কোনো অংশ যখন সামগ্রিকভাবে প্রয়োজনের তাগিদে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে, তাকে সামগ্রিক চলন বলে। যেমন ছত্রাক এবং উন্নত শ্রেণীর উদ্ভিদের যৌন জনন কোষে কিংবা জুস্পোরে এ ধরনের চলন দেখা যায়। তাছাড়া কিছু ব্যাকটেরিয়া এবং কিছু শৈবালেও, যেমন ভলভস, তারপরে ডায়াটম, শৈবালেও এই ধরনের চলন দেখা যায়। অন্যদিকে মাটিতে আবদ্ধ উন্নত শ্রেণীর উদ্ভিদে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে না এবং এদের অঙ্গগুলো নানাভাবে বেঁকে যায়। এ ধরনের চলনকে বলা হয় বক্র চলন। কাণ্ডের আলোকমুখী চলন আর মূলের হলো অন্ধকারমুখী চলন। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে জানালার কাছে টপের মধ্যে একটা গাছ লাগানো আছে। এই গাছের কাণ্ডটা জানালার দিক দিয়ে বেঁকে যাচ্ছে, অর্থাৎ যেদিকে আলো আসছে সেদিকে বেঁকে যাচ্ছে। তোমরা এই ছবিটাই কিন্তু ক্লাস 8-এর বিজ্ঞান বইতেও দেখেছিলে। সেখানে ছিল পানির মধ্যে এই গাছটা রাখা, সেখানে মূলের চলনটাও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। ফটোট্রফিক চলন, সেটা কি যে দেখো, ফটোট্রফিক চলন এক ধরনের বক্র চলন। উদ্ভিদের কাণ্ড এবং শাখা প্রশাখার সমন্বয়ে আলোর দিকে চলন ঘটে এবং মূলের চলন সবসময় আলোর বিপরীত দিকে হয়। কাণ্ডের আলোর দিকে চলনকে পজিটিভ ফটোট্রপিজম এবং মূলের আলোর বিপরীত দিকে চলনকে বলা হচ্ছে নেগেটিভ ফটোট্রপিজম বলা হয়। এ তো আমরা দেখলাম হলো উদ্ভিদের। এবার আমরা পড়ব হলো প্রাণীর সমন্বয়ের প্রক্রিয়া। তোমরা জানো যে প্রাণীদের দেহে যে টিস্যুগুলো থাকে বা কোষগুলো থাকে, তার মধ্যে একটা কোষকে বলা হচ্ছে কি নিউরন, যে কোষটা হলো সবচাইতে বড়। প্রাণীর সমন্বয় প্রক্রিয়াকে হরমোনাল প্রভাব। প্রাণীর প্রয়োজনীয় সমন্বয় কাজ স্নায়ু ছাড়াও হরমোন দ্বারাও প্রভাবিত হতে পারে। হরমোনের কারণে প্রাণীর তার
কার্যকলাপ অর্থাৎ নড়াচড়া বা আচরণের পরিবর্তন করতে পারে। এই বিষয়টি নিয়ে বিজ্ঞানের বিভিন্ন শাখায় প্রচুর গবেষণা হয়েছে। নানা ধরনের নালীহীন গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়। নালীহীন গ্রন্থিগুলো থেকে একে অপরকে নিয়ন্ত্রণ করে, আবার স্নায়ুতন্ত্র নালীহীন গ্রন্থির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে। কোনো কার্যক্রমে হরমোনকে যদি কারখানার শ্রমিক ধরা হয়, তাহলে সার্বিকভাবে কোনো শ্রমিক কোথায় কখন কাজ করবে সেটি যেরকম ব্যবস্থাপক নিয়ন্ত্রণ করেন, স্নায়ুতন্ত্র তেমনি ব্যবস্থাপকের মতো হরমোনের কাজকে নিয়ন্ত্রণ করে থাকে। উল্টো দিকে স্নায়ুতন্ত্রের বিকাশ এবং কাজের উপর রয়েছে হরমোনের দীর্ঘমেয়াদী প্রভাব। স্নায়বিক প্রভাবটা দেখো, যেমন হাঁটা চলা, উঠা বসা, কথা বলা, চিন্তা করা, লেখাপড়া করা, হাসি কান্না ইত্যাদি কাজ করার জন্য দেহের বিভিন্ন অংশ নেয়। এই অঙ্গগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে একটি সমন্বয় ব্যবস্থাপনার প্রয়োজন হয়। স্নায়ুতন্ত্র এবং হরমোন তন্ত্র মিলে দেহের এই কাজ পরিচালনা, নিয়ন্ত্রণ এবং সমন্বয় করে থাকে। যে তন্ত্রের সাহায্যে প্রাণীর উত্তেজনা সাড়া দিয়ে প্রাকৃতিক পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ রাখে, তাদের কাজে শৃঙ্খলা আনে এবং শারীরবৃত্তীয় কাজকে নিয়ন্ত্রণ করে, তাকে বলা হচ্ছে স্নায়ুতন্ত্র। আমাদের সারা শরীরে বিভিন্ন কাজের ভিতরে সুসংবদ্ধতা আনার জন্য লক্ষ লক্ষ কোষের কাজের সমন্বয় সাধন করতে হয়। দেহের বিভিন্ন অঙ্গের কাজের সমন্বয় সাধনের জন্য স্নায়ুতন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের দেহ চলে পরিবেশের উদ্দীপনায় সাড়া জোগানোর ফলে। দেহের বাইরের জগৎ হলো বাহ্যিক পরিবেশ এবং ভেতরের পরিবেশ হলো, দেহের ভেতরটা হলো অভ্যন্তরীণ পরিবেশ। বাহ্যিক পরিবেশের উদ্দীপক হলো আলো, গন্ধ, স্বাদ এবং স্পর্শ। এগুলো আমাদের চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বকের, যেগুলোকে পঞ্চেন্দ্রিয় বলা হয়, এদের অনুভূতিবাহী স্নায়ু প্রান্তে উদ্দীপনা জাগায়। আবার অভ্যন্তরীণ পরিবেশের উদ্দীপক হলো যেমন চাপ, তাপ এবং বিভিন্ন রাসায়নিক বস্তু। এরা অভ্যন্তরীণ অঙ্গের কেন্দ্রমুখী প্রান্তে উদ্দীপনার সৃষ্টি করে। এই দুই ধরনের উদ্দীপকই অনুভূতি কিংবা কেন্দ্রমুখী স্নায়ুতে তাড়নার সৃষ্টি করে থাকে। এই তাড়না মস্তিষ্কে পৌঁছায়, মস্তিষ্কের সিদ্ধান্ত দেয় আজ্ঞাবাহী এর মাধ্যমে পেশি কিংবা গ্রন্থিতে সারা জায়গায় এবং কোনো কাজ করতে সাহায্য করে থাকে। স্নায়ুতন্ত্র দেহের বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের মধ্যে সমন্বয় করে দেহের বিভিন্ন অংশে উদ্দীপনা বহন করে এবং দেহের উদ্দীপনা সাড়া দিয়ে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে থাকে। এই স্নায়ুতন্ত্রকে দুটো ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, এটাকে বলা হয় প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় মস্তিষ্ক, এটাকে বলা হয় সুষুম্না কাণ্ড। আর প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে দুটো ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হচ্ছে করটিকা সুষুম্না স্নায়ু, আর এটা হলো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এই যে তোমরা ছকের মাধ্যমে এইটা দেখতে পাচ্ছ, করটিকা সুষুম্না স্নায়ুকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হচ্ছে করটিকা স্নায়ু, এটা হলো সুষুম্না স্নায়ু। আর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হচ্ছে সিনেস্থেটিক স্নায়ু, আর এটা হলো প্যারাসিনেস্থেটিক স্নায়ু। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক এবং মেরুরজ্জু দিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটা গঠিত। মস্তিষ্ক করটির মধ্যে সুরক্ষিত থাকে। মস্তিষ্ক কি যে সুষুম্না কাণ্ডের শীর্ষে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশ করটির মধ্যে অবস্থান করে তাকে মস্তিষ্ক বলা হয়। মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের পরিচালক। মস্তিষ্ক তিনটি অংশে বিভক্ত। একটাকে বলা হয় অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, এটাকে বলা হয় পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের মধ্যে অগ্র মস্তিষ্ক বা সেরিব্রাম সবচেয়ে বড় অংশ। সেরিব্রামকে গুরু মস্তিষ্ক বলা হয়ে থাকে। সেরিব্রামের ডান এবং বাম অংশ দুটি সম্পূর্ণভাবে বিভক্ত। দুটি অংশের মাঝখানে বিভেদক খাঁজ থাকায় এই বিভক্তিটা ঘটে। এটাকে বলা হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্ক। এই যে অংশটাকে বলা হচ্ছে অগ্র মস্তিষ্ক। এদের সেরিব্রাম হেমিস্ফিয়ার বলা হচ্ছে। সেরিব্রাম ডান এবং বাম হেমিস্ফিয়ারের মধ্যে খাঁজ থাকলেও এই দুটি অংশে একগুচ্ছ নিউরন দিয়ে সংযুক্ত থাকে। যার নাম হলো কর্পাস ক্যালোসাম। বাম সেরিব্রাম হেমিস্ফিয়ার দেহের ডান অংশ এবং ডান সেরিব্রাম হেমিস্ফিয়ার দেহের বাম অংশকে নিয়ন্ত্রণ করে থাকে।
মস্তিষ্কের এই অংশটির উপরিভাগ হলো ঢেউ তোলা। এটি মেনেঞ্জাস নামক পর্দা দিয়ে আবৃত থাকে। সেরিব্রামের বাইরের স্তরকে বলা হচ্ছে কর্টেক্স। কর্টেক্সে অসংখ্য নিউরনের কোষদেহ দিয়ে গঠিত। এদের রং হলো ধূসর, তাই কর্টেক্সের অপর নাম হলো গ্রে ম্যাটার বা ধূসর পদার্থ। অপরদিকে সেরিব্রামের গভীর স্তরটি গঠিত হয় ওইসব নিউরনের অ্যাকশন দিয়ে যা সাদা রঙের মায়োলিন আবরণে আবৃত। তাই সেরিব্রাম কর্টেক্সের ভেতরে গভীরে থাকে সাদা রঙের স্তর যা হোয়াইট ম্যাটার নামে পরিচিত। সেরিব্রাম হলো প্রত্যক্ষ অঙ্গ থেকে স্নায়ুতরণ গ্রহণের এবং প্রত্যক্ষ অঙ্গে স্নায়ুতরণ প্রেরণের উচ্চতর কেন্দ্র। দেহ সঞ্চালন তথা প্রত্যেক কাজ ও অনুভূতির কেন্দ্র হলো সেরিব্রাম। এটি আমাদের চিন্তা, চেতনা, জ্ঞান, স্মৃতি, ইচ্ছা, বাকশক্তি এবং ঐচ্ছিক পেশির কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে। কোনো উদ্দীপকের প্রতি কী ধরনের সাড়া দিবে সে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে থাকে। সকল প্রাণীর মধ্যে মানুষের অগ্রমস্তিষ্কের বিবর্তক সর্বাধিক অগ্রগামী এবং সবচেয়ে বিকশিত। মধ্য মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্কের উপরের অংশকে বলা হচ্ছে মধ্য মস্তিষ্ক। এই অংশটাকে বলা হবে আমাদের মধ্য মস্তিষ্ক। এটি অগ্র এবং পশ্চাৎ মস্তিষ্ককে সংযুক্ত করে। মধ্য মস্তিষ্কের পেছনে অবস্থিত নলাকৃতি বৃহৎ অংশের নাম হলো পন্স। এটি সেরিবেলাম এবং মেডুলা অবলঙ্গাটার মধ্যে সংযোগ স্থাপন করায়। বিভিন্ন পেশির কাজে সমন্বয় সাধন এবং ভারসাম্য রক্ষা করা মধ্য মস্তিষ্কের কাজ। দর্শন এবং শ্রবণের ক্ষেত্রেও রয়েছে মধ্য মস্তিষ্কের গুরুত্বপূর্ণ ভূমিকা। পশ্চাৎ মস্তিষ্ক। এটি সেরিবেলাম, পন্স এবং মেডুলা অবলঙ্গাটা দিয়ে গঠিত। তোমরা ছবিতে একটি মানুষের স্নায়ুতন্ত্রের ছবি দেখতে পাচ্ছ। সেরিবেলামটা হলো পন্সের পৃষ্ঠভাগে অবস্থিত খণ্ডাংশটিকে বলা হচ্ছে সেরিবেলাম। এটি ডান এবং বাম দুই অংশে বিভক্ত। এর বাইরের দিকে ধূসর পদার্থের আবরণ এবং ভেতরের দিকে থাকে শ্বেত পদার্থের আবরণ। সেরিব্রামের দেহের পেশির টান নিয়ন্ত্রণ, চলনের সমন্বয় সাধন, দেহের ভারসাম্য রক্ষা, দৌড়ানো এবং লাফানোর কাজে জড়িত পেশিগুলোর কার্যাবলী নিয়ন্ত্রণ করে থাকে। পন্স। মেডুলা অবলঙ্গাটা এবং মধ্য মস্তিষ্কের মাঝখানে পন্স অবস্থিত। এটি একগুচ্ছ স্নায়ুর সমন্বয়ে তৈরি। মেডুলা অবলঙ্গাটা এটি মস্তিষ্কের সবচেয়ে পেছনের অংশ। এর সামনের দিকে রয়েছে পন্স, পিছনের দিকে সুষুম্না কাণ্ডের উপরিভাগের সাথে যুক্ত। মোট 12 জোড়া করটিক স্নায়ুর মধ্যে মেডুলা অবলঙ্গাটা থেকে 8 জোড়া করটিক স্নায়ু উৎপন্ন হয়। এই স্নায়ু খাদ্য গলধকরণে, হৃৎপিণ্ড, ফুসফুস, গলবিল ইত্যাদির কিছু কাজকে নিয়ন্ত্রণ করে। তাছাড়া এই স্নায়ুগুলো শ্রবণ এবং ভারসাম্যের মতো গুরুত্বপূর্ণ কাজের সাথেও জড়িত। মস্তিষ্ক থেকে বের হওয়া 12 জোড়া করটির স্নায়ু মাথা, ঘাড়, মুখমণ্ডল, মুখগহ্বর, জিহ্বা, চোখ, নাক, কান ইত্যাদি অঞ্চলে বিস্তৃত। স্নায়ুগুলো সংবেদী, মোটর অথবা মিশ্র প্রকৃতির। মেরুরজ্জু। মেরুরজ্জু করটির পেছনে অবস্থিত ফোরামেন ম্যাগনাম নামক ছিদ্র দিয়ে কটিদেশের কশেরুকা পর্যন্ত বিস্তৃত। মেরুরজ্জু বা সুষুম্না কাণ্ড মেরুদণ্ডের কশেরুকার ভেতরে ছিদ্রপথে সুরক্ষিত থাকে। মেরুরজ্জুতে শ্বেত পদার্থ এবং ধূসর পদার্থ থাকে, তবে এদের অবস্থান মস্তিষ্কের ঠিক উল্টো, অর্থাৎ শ্বেত পদার্থ থাকে বাইরে আর ভেতরে থাকে ধূসর পদার্থ। দুই কশেরুকার মধ্যবর্তী ছিদ্র দিয়ে মেরুরজ্জু থেকে 31 জোড়া মেরুরজ্জীয় স্নায়ু বের হয়। এসব ঘাড়, গলা, বুক, পিঠ, হাত এবং পায়ের স্নায়ু। এইসব স্নায়ু হলো মিশ্র প্রকৃতির। তোমরা একটা নিউরনের ছবি দেখতে পাচ্ছ। স্নায়ু কলা। যে কলা দেহের সব ধরনের সংবেদন এবং উদ্দীপনা গ্রহণ করে এবং তা পরিবহনের মাধ্যমে উদ্দীপনা অনুসারে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে, সেটিকে বলা হচ্ছে স্নায়ু টিস্যু বা স্নায়ু কলা। নিউরনের গঠন। প্রতিটি নিউরন দুটি অংশ নিয়ে গঠিত। একটাকে বলা হয় কোষদেহ আর একটাকে বলা হচ্ছে প্রলম্বিত অংশ। এটাকে বলা হচ্ছে কোষদেহ আর এই লম্বা অংশটাকে বলা হচ্ছে প্রলম্বিত অংশ।
কোষদেহ প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস নিয়ে গঠিত নিউরনের গোলাকার, তারকাকার অথবা ডিম্বাকার অংশে কোষদেহ নামে পরিচিত। এখানে সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, লাইসোজোম, চর্বি, গ্লাইকোজেন, রঞ্জক কণা সহ অসংখ্য নিশল দানা থাকে। প্রলম্বিত অংশ কোষদেহ থেকে সৃষ্ট শাখা প্রশাখাকে প্রলম্বিত অংশ বলা হয়। প্রলম্বিত অংশ আবার দুই ধরনের, একটাকে বলা হয় ডেন্ড্রন, একটাকে বলা হয় অ্যাক্সন। ডেন্ড্রনটা হলো কোষদেহের চারদিকে শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে বলা হচ্ছে ডেন্ড্রন। ডেন্ড্রন থেকে যে শাখা বের হয় তাদেরকে বলা হয় ডেনড্রাইট। একটি নিউরনে ডেন্ড্রন সংখ্যা 0 থেকে শতাধিক পর্যন্ত হতে পারে। ডেনড্রাইট অন্য নিউরন থেকে স্নায়ু তাড়না গ্রহণ করে। অ্যাক্সন কোষদেহ থেকে উৎপন্ন বেশ লম্বা তন্তুটির নাম হলো অ্যাক্সন। এর চারদিকে পাতলা আবরণটিকে বলা হয় নিউরিলেমা। নিউরিলেমা এবং অ্যাক্সনের মধ্যবর্তী অঞ্চলে স্নায়ু পদার্থের একটি স্তর থাকে, একটি বলা হয় মায়োলিন। অ্যাক্সনের শেষ মাথা অ্যাক্সন টার্মিনালে বিভক্ত হয়ে যায় এবং এই টার্মিনালগুলো দিয়ে সিনাপস মারফত অন্য নিউরনের টেন্ডাইনে স্নায়ু তাড়না প্রেরণ করা হয়। তোমরা এখানে একটা ছবিতে দেখতে পাচ্ছ যে কিভাবে স্নায়ু তাড়না প্রবাহটা হয়, অর্থাৎ আমাদের হাতে বা পায়ে যদি কখনো মশা কামড় দেয় বা কোনো কিছু লাগে, সেটা কিভাবে আমাদের মস্তিষ্কে চলে যায় এবং সেখান থেকে কিভাবে একটা সিদ্ধান্ত আবার চলে আসে। এইভাবে দেখো যে এর একটা ছবি এখানে দেওয়া আছে যে আমাদের স্নায়ু তাড়নার প্রবাহ। বহু সংখ্যক অ্যাক্সন এবং ডেনড্রাইট মিলে তৈরি স্নায়ু গঠন করা হয়। নিউরোলেমা আবরণটি অবিচ্ছিন্ন নয়, নির্দিষ্ট দূরত্বের পরপর একটি সাধারণ বিচ্ছিন্ন অবস্থায় থাকে। শুধু এই বিচ্ছিন্ন অংশে নিউরোলেমের সাথে অ্যাক্সনের প্রত্যক্ষ সংযোগ ঘটে। এই আবরণবিহীন অংশগুলো র্যানভিয়ারের পর্ব নামে পরিচিত। অ্যাক্সনের মূল অক্ষের আবরণীকে বলা হয় অ্যাক্সলেমা। একটি নিউরনে অ্যাক্সনের টার্মিনালের সাথে দ্বিতীয় একটি নিউরনের ডেনড্রাইট সরাসরি যুক্ত থাকে না। এই সূক্ষ্ম ফাঁকা সংযোগ স্থলকে সিনাপস বলা হয়। প্রকৃতপক্ষে পরপর অবস্থিত দুটি নিউরনের সন্ধিস্থল হল সিনাপস। অ্যাক্সন টার্মিনাল সিনাপসের মধ্য দিয়ে তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে স্নায়ু তাড়না প্রবাহিত হয়। সিনাপসে নিউরোহিউমান নামক তরল পদার্থ থাকে। কোনো একটি নিউরনের মধ্য দিয়ে স্নায়ু তাড়না প্রবাহিত হলে সিনাপস অতিক্রম করে পরবর্তী নিউরনে যায়, অর্থাৎ এর ভেতর দিয়ে স্নায়ু উদ্দীপনা বা স্নায়ু তাড়না একদিকে প্রবাহিত হয়। মানুষের মস্তিষ্কে প্রায় 100 মিলিয়ন নিউরন রয়েছে এবং প্রতিটি নিউরনে অন্য 7 থেকে 10,000 নিউরনের সাথে সিনাপস সংযোগ করে থাকে। নিউরনের একটি প্রধান কাজ হলো উদ্দীপনা বহন করা। অনুভূতিবাহী বা সংবেদী নিউরন গ্রাহক অঙ্গ থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে এবং মোটর বা আজ্ঞাবাহী নিউরন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কার্যকরী অঙ্গে উদ্দীপনা প্রেরণ করে থাকে। এবার দেখো প্রতিবর্ত ক্রিয়া। প্রতিবর্ত ক্রিয়া বলতে উদ্দীপনার আকস্মিকতা এবং তার কারণে স্বয়ংক্রিয় প্রতিক্রিয়াকে বোঝায়। হঠাৎ করে আঙ্গুলে সূচ ফুটলে অথবা হাতে গরম কিছু পড়লে আমরা দ্রুত হাতটিকে উদ্দীপনার স্থান থেকে সরিয়ে নেই। এটি প্রতিবর্ত ক্রিয়ার ফল। আমরা চাইলে প্রতিবর্তী ক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারি না। প্রতিবর্ত ক্রিয়া মূলত সুষুম্না কাণ্ড দিয়ে নিয়ন্ত্রিত হয়, মস্তিষ্কে দিয়ে নয়। অর্থাৎ যেসব উদ্দীপনা প্রতিক্রিয়া মস্তিষ্কে দিয়ে না হয়ে সুষুম্না কাণ্ড দিয়ে নিয়ন্ত্রিত হয় সেগুলোকে বলা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। অসতর্কভাবে সেলাই করার সময় আঙ্গুলের সূচ ফুটলে তাৎক্ষণিকভাবে হাত অন্যত্র সরে যাওয়ার প্রতিবর্তী ক্রিয়াটিকে এভাবে আমরা ব্যাখ্যা করা যায়, যেমন আঙ্গুলের সূচ ফোটার সময় আঙ্গুলের ত্বকে অবস্থিত সংবেদী নিউরন ব্যথার উদ্দীপনা গ্রহণ করে। এখানে ত্বক হলো গ্রাহক অঙ্গ হিসেবে কাজ করে। আঙ্গুলের ত্বক থেকে এই উদ্দীপনা সংবেদী নিউরনের অ্যাকশনের মাধ্যমে সুষুম্না কাণ্ডের ধূসর অংশে পৌঁছায়। সুষুম্না কাণ্ডের ধূসর অংশে অবস্থিত সংবেদী নিউরনের অ্যাকশন থেকে তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে উদ্দীপনা মধ্যবর্তী বা রিলে নিউরনের মাধ্যমে মোটর বা আজ্ঞাবাহী স্নায়ুকোষে ডেনড্রাইটে প্রবেশ করে। আজ্ঞাবাহী স্নায়ুর অ্যাকশনের মাধ্যমে এই উদ্দীপনা পেশিতে প্রবেশ করে থাকে। উদ্দীপনা পেশিতে পৌঁছালে পেশি সংকোচন ঘটে, ফলে উদ্দীপনা স্থল থেকে হাত দ্রুত আপনা আপনি সরে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।